জঙ্গি প্রশিক্ষণের জন্য টার্গেট করা হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের। দুবাইয়ে কর্মরত শ্রমিকদের বাংলায় এনে মোটা টাকার বিনিময়ে তাদের কাজে লাগানোর পরিকল্পনা করা চলছিল। বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পরিযায়ী শ্রমিকদের কাজে লাগানো, ভিন রাজ্য দেশ থেকে এখানে আনা, মোটা অঙ্কের বেতন, সেই বেতন দিয়েই মগজ ধোলাইয়ের পর কাজে লাগানো, নাশকতার পরিকল্পনায় শরিক করা। মূল মাথা ছিল স্লিপার সেলের সদস্যরা। পাকিস্তান হয়ে দুবাইয়ের মাধ্যমে সেই টাকা ঢোকার কথা ছিল বাংলায়। টাকা পাঠানোর কথা ছিল একাধিক পরিযায়ী শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে। আনসারুল্লাহ বাংলা টিম তথা এবিটি স্লিপার সেলদের অ্যাক্টিভ করা হয়েছে। আসাম পুলিশ, কাশ্মীর পুলিশ এসে একের পর এক জঙ্গিদের গ্রেফতার করেছে। কখনো ক্যানিং, কখনো মুর্শিদাবাদ, কখনো আবার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে জঙ্গিকে কার্যত পাকড়াও করে নিয়ে গিয়েছে। এবং পুলিশ সূত্রে উঠে আসছে এদের ভারতবর্ষে তথা বাংলায় বড়সড় নাশকতার ছক ছিল। এক বছরের প্রশিক্ষণের লক্ষ্য নিয়ে বাংলা সহ বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছিল মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত দুই জঙ্গি। বাংলায় বেকারত্বের সুযোগ নিয়েই কি বাংলায় জঙ্গিদের রমরমা? ভারতবর্ষে বিগত ৪৫ বছরে যখন সব থেকে বেশি বেকার, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও বাংলায় 40% এমপ্লয়মেন্ট জেনারেশন করেছে। সুতরাং বাংলার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর বাংলায় আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় স্বর্গীয় বুদ্ধ ভট্টাচার্যকে বলতে শুনেছিলাম যে মাদ্রাসাগুলো জঙ্গিদের আখড়া হয়ে গেছে। বাংলায় সেই ধরনের কিছু নেই। তবে ধৃতদের থেকে জানার চেষ্টা চলছে কোথায় কোথায় ঠিক নাশকতার পরিকল্পনা করেছিল তারা। রিপাবলিক বাংলা। এতদিন তো জানা যাচ্ছিল শুধুমাত্র যারা অল্প বয়সী তাদের মগজ ধোলাই করা হতো, কিন্তু নয়, পরিযায়ী শ্রমিকদেরও মগজ ধোলাই করা হয়েছে। আর মগজ ধোলাই করছিল এই সকল জঙ্গিরা স্লিপার সেল আরো সক্রিয় করবার জন্য। তথ্যরা কি আপনাদের সামনে দেখুন। এখনো পর্যন্ত গোয়েন্দাদের হাতে যে ইনফরমেশনগুলো সামনে এসেছে, জঙ্গিদের টার্গেট কার্যত এই পরিযায়ী শ্রমিক। দুবাইয়ে কর্মরত শ্রমিকদেরকে টার্গেট করা হতো। গোয়েন্দা সূত্রামোটায় খবর উঠে আসছে এবং তাদেরকে দেশে ফেরানো হতো। পরিযায়ীদের টার্গেট আব্বাস আলী এবং সাদরাদি। এই সাদরাদিরা, আব্বাস আলীরা, তারাই এই চক্রটাকে চালাতো। মোটা টাকা বেতনের টোপ দেওয়া হতো এই সকল পরিযায়ী শ্রমিকদের এবং সেই টাকার লোভেই পরিযায়ী শ্রমিকরা তারা দেশে ফিরে আসতো এবং এই জঙ্গি কার্যকলাপে তারা লিপ্ত হয়ে পড়তো। মগজ ধোলাই করে দুবাই থেকে বাংলায় তাদেরকে নিয়ে আসা হয়, অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা হয়। এর পরের তথ্য আপনাদের সামনে রাখি, যেখানে বাংলায় ফিরিয়ে আনে জঙ্গিদের স্লিপার সেল। বাংলায় জঙ্গিদের স্লিপার সেল তারা ফিরিয়ে আনে এবং তাদেরকেই জঙ্গি কার্যকলাপে লিপ্ত করে। কিভাবে নাশকতামূলক কাজ করা যায় সেই সমস্ত কিছু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো এই খারিজি মাদ্রাসার মধ্য দিয়ে। অন্যদিকে পাকিস্তান হয়ে দুবাইয়ের মাধ্যমে টাকা ঘুরপথে আসতো এই সকল জঙ্গি সংগঠনের কাছে। টাকা ঢোকার কথা ছিল পরিযায়ীদের অ্যাকাউন্টে, এমনকি টাকা পরিযায়ীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে এই রাজ্যের বেকারত্ব এবং সেই বেকারত্বকে হাতিয়ার করেছিল এই সকল জঙ্গিরা। যেই জঙ্গিদের কার্যকলাপে একেবারে স্পষ্ট করছে বেকারত্বের জ্বালাতে, আর্থিক অভাবের কারণে মূলত এই অল্প বয়সীরা এবং পরিযায়ী শ্রমিকরা তারা এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যেত। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আপনাদেরকে দেখাই, যেহেতু সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর করা নজরদারি রয়েছে, সেই কারণের জন্য এই লস্করি তৈবার যারা জঙ্গিরা বা আরো যারা জঙ্গি সংগঠনের সদস্যরা রয়েছে তারা কোন পথে প্রবেশ করছে, জলপথকে তারা বেছে নিচ্ছে। দুর্গম এলাকা, নজরদারি কম, এটাই তারা টার্গেট করছে। যে কারণে লস্কর জঙ্গিদের টার্গেট কার্যত জলসীমান্ত সূত্র মারফত খবর। এবং একই সঙ্গে জানাই, লস্কর জঙ্গিদের টার্গেটে যেমন বাংলার জলসীমান্ত রয়েছে, ঠিক তার পাশাপাশি একই সঙ্গে এই জলসীমানা হচ্ছে হিঙ্গলগঞ্জ এবং বসিরহাট, গোসাবার। এই তিনটে এলাকায় যে জলসীমান্ত রয়েছে সেখান থেকেই তারা পারাপার করতে সহজে এই রাজ্যে প্রবেশ করত। আর এই জলপথে বিএসএফ এর নজরদারিও কম রয়েছে। এমনকি শুধুমাত্র বিএসএফ নয়, রাজ্য পুলিশেরও নজরদারি কম রয়েছে। এলাকা দুর্গম হওয়ায় নজরদারি নেই পুলিশেরও, যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। ঠিক তার পাশাপাশি আরও জানাই, যেখানে নজরদারি না থাকায় কারণেই যাতায়াত অত্যন্ত সুবিধার হয়ে গিয়েছিল এবং এই কারণেই তারা জলসীমান্তকে বেছে নিয়েছিল। বাংলাদেশে যাতায়াতে সুবিধা হতো জঙ্গিদের, এপার ওপার করতে তাদের একেবারে সহজ একটা রাস্তা হিসেবে তারা বেছে নিয়েছিল এই জলসীমান্ত এলাকা, যেখানে বিএসএফ এর নজরদারি কম, যেখানে
যেখানে রাজ্য পুলিশের নজরদারি কম, বিনা বাধায় বিপুল টাকা আনাও সম্ভব হতো জলপথে। অর্থাৎ তারা শুধুমাত্র টার্গেট করেছিল এই জলসীমানাটাকে, জলসীমান্তকে সক্রিয়ভাবে ব্যবহারের ছক কষেছিল লস্কর জঙ্গিরা। সূত্র মারফত এমনটাই খবর এই মুহূর্তে তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। পাশাপাশি রুটে সক্রিয় করতে বড় চক্রান্ত, বড় পরিকল্পনা ছিল এই জঙ্গিদের। সুতরাং কোথায় মিলটা রয়েছে সেটাই কিন্তু জানবার চেষ্টা করছিলেন তদন্তকারীরা। বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা জাভেদেরও ছিল এবং তার পাশাপাশি জাভেদ মুন্সি, আপনাদের মনে থাকবে, ক্যানিং থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, কাশ্মীরের জঙ্গি, এবং তাকে গ্রেফতার শুধু করা হয় তা নয়, পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়েছিলাম যে এই জাভেদের সঙ্গেও যোগ ছিল বাংলাদেশের এবং বাংলাদেশে পাকিস্তান যাওয়ারও পরিকল্পনা ছিল তার, এমনটাই সূত্র মারফত খবর। আর অন্যদিকে আপনারা জানেন ইতিমধ্যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন অর্জুন সিং থেকে আরম্ভ করে বিজেপির তাবড় নেতারা। তারা মনে করছেন, আশঙ্কা করছেন কোনো না কোনো জায়গা থেকে জঙ্গি নাশকতার টার্গেটও হতে পারেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। যে কারণের জন্য এখন রাজ্যের বিরোধী দলনেতা জেড ক্যাটাগরি নিরাপত্তা পেল, তার নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রের তরফ থেকে এই নাশকতার কথা জানবার পরই সতর্ক করা হয় এবং সতর্ক করবার পর এই সিদ্ধান্ত নেয় রাজ্য। জঙ্গিদের টার্গেটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাণনাশের আশঙ্কায় বাড়ানো হলো নিরাপত্তা। এখন থেকে বিরোধী দলনেতাকে ঘিরে রাখবে জেড প্লাস নিরাপত্তা, সঙ্গে থাকবে 22 জনের সশস্ত্র বাহিনীর কনভয়। ইন্টেলিজেন্স সূত্রে খবর, বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি তারা ভারতে প্রবেশ করে গিয়েছেন দক্ষিণ 24 পরগনার মাধ্যমে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে তার উপর আক্রমণ হতে পারে। 22 জনের একটি টিম সিকিউরিটির জন্য রেডি হচ্ছে এবং তারা এমন ভাবে যাতে ভূমিকা পালন করে গোটা নিরাপত্তা ব্যবস্থা জেড প্লাসের মতো দেখায়। শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণঘাতী জঙ্গি হামলার আশঙ্কা আগে থেকেই ছিল। কেন্দ্রীয় গোয়েন্দাদের মতো একে আশঙ্কা প্রকাশ করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটাক হবে সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে, ওনার মিটিং এ ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে, আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় গোয়েন্দারা এই বিষয়ে সতর্ক করেছে রাজ্য এবং কলকাতা পুলিশকে। সেই মতোই 26শে ডিসেম্বর থেকে বাড়ল বিরোধী দলনেতার নিরাপত্তা বেষ্টনী। যদি তার নিরাপত্তা তিনি সাধারণ মানুষের উপরেই ছেড়ে দিয়েছিলেন। আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, জনগণ প্রোটেকশন দেয়। তবে ঠিক কি থাকছে নতুন এই নিরাপত্তা ব্যবস্থায়? প্রত্যেক সভায় ডি জোন রাখার নির্দেশ, নজর রাখবে সেন্ট্রাল আইবি, থাকবে কেন্দ্রীয় সিকিউরিটি শিল্ড, বাহিনীর সঙ্গে থাকবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, কনভয় সিগন্যালে দাঁড়ালেই ঘিরে রাখবে ভিআইপি গাড়ি, প্রয়োজনের সঙ্গে থাকবে বুলেট প্রুফ গাড়ি। ফিরে আসতে পারে মহিলা নিরাপত্তা রক্ষীও। বুধবারই বিরোধী দলনেতাকে সরিয়ে দিলে 2026-এর বিধানসভা নির্বাচনের সুবিধা হয় তৃণমূলের। অর্জুন সিং এর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। বিগত প্রত্যেকটা নির্বাচনে মানুষের রায়ে বিজেপি যেভাবে প্রতিটা নির্বাচনে গোহারান হারছে, 2026 সালে তারা বিধানসভার সদস্য সংখ্যার নিরিখে 2 অঙ্কে পৌঁছবে কিনা সেটা নিয়ে তারা সন্দিহান। যারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়ায় তাদের নিরাপত্তার দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের, তাহলে সেখানে যদি কোনো ব্যর্থতা হয় তাহলে কি ঘুরপথে তিনি এটাই স্বীকার করছেন যে কেন্দ্রীয় সরকারের সার্বিক ব্যর্থতা আরো একবার প্রমাণ হতে চলেছে? বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা অভিযোগ করছে বিরোধীরা। নিরাপত্তার ব্যাপারটা তো প্রশাসনের, আমি চাইলাম নিরাপত্তা দেওয়া তা তো না। তো অর্জুন সিং জেনে গেলেন, অর্জুন সিং তৃণমূলে ছিলেন, তার মানে তো তিনি তৃণমূলে থাকাকালীন কি তাদের কার্যক্রম সেটা জানেন। যদি জানেন তাহলে সেটা কেন প্রশাসনকে বলছেন না? গত নভেম্বরে বাড়ানো হয়েছিল শুভেন্দু অধিকারী নিরাপত্তা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। মাস ঘুরতেই ফের বাড়ল বিরোধী দলনেতার নিরাপত্তা বেষ্টনী। বিট্টু রায়চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। পরিযায়ী শ্রমিক তাদের যে আর্থিক যে সমস্যা রয়েছে সেটাকে সুযোগ নিয়েই স্লিপার সেলের টার্গেট হয়ে দাঁড়িয়েছিল এই পরিযায়ী শ্রমিকরা। এই মুর্শিদাবাদ থেকে, এই বাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা দুবাইয়ে গিয়ে কাজ করে তাদেরকে কিন্তু টার্গেট করা হয়েছিল এই জঙ্গি প্রশিক্ষণের জন্য।